স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমেনি, অনলাইন অফলাইন মিলিয়ে ক্লাস চালুর চিন্তা সরকারের। সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল, পরবর্তী শুনানি 5 এপ্রিল। জেলায় জেলায় বাড়ছে হামের সংক্রমণ, চট্টগ্রাম ও রাজশাহীতে 2 শিশুর মৃত্যু। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে গোলাবারুদের যুদ্ধ আর বাংলাদেশে চলছে জ্বালানি তেলের লড়াই। ফিলিং স্টেশনে লম্বা সারিতে দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল। অনেকে সফল হচ্ছেন না। তেলের খোঁজে রাজধানীর এক এলাকার মানুষ ছুটছেন অন্য এলাকায়। গত 1 মাস ধরেই দেশের ফিলিং স্টেশনগুলোতে অনেকটা একই রকম চিত্র। জ্বালানি তেলের জন্য যানবাহনের চালকদের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই পাম্পগুলো তেল দিতে হিমশিম খাচ্ছে। মঙ্গলবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন হাজার হাজার গ্রাহক। তেজগাঁও, বাড্ডা, গুলশান ও রমনা এলাকার অনেক তেলের পাম্প বন্ধ। অন্যগুলোর মধ্যে কয়েকটি অকটেন ও পেট্রোল ফুরিয়ে গেছে বলে চালকদের ফিরিয়ে দেয়। ওইদিকে যে পাম্পগুলো ওইগুলো যদি খোলা থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এখানে আসতে হয় না। গভর্নমেন্টের উচিত ওই পাম্পগুলোকে বন্ধ করে দেওয়া যেগুলো এখন তেল দিচ্ছে না। আমি উত্তরাতে কয়েকটা পেট্রোল পাম্পে গেছি, আমি তেল দেখি এখানে নাই, এই জন্য এদিকে আসছে দেখি এখানে তেল দিচ্ছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানান, তেল পাওয়া সাপেক্ষে তারা গ্রাহকদের দিতে পারেন। এখানে আসলে এখানে নাকি পাওয়া যায়, ও দীর্ঘ লাইন সময় দিয়েও পরে পাওয়া যাবে, আর অন্যখানে যদি না পাই। 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমি তেল পাই নাই, তো এটুকু ট্রাস্ট আছে এখানে তেল পাবো, সেই হিসাবে আর কি সকাল থেকে আসা। আগে হয়তো অনেক কিছু বিশেষ মোটরসাইকেল 200-300 টাকা নিত, আর গাড়ির লোক এরকম দিত। এখন সবাই লেভেলে লোড করে দেওয়া যায়, ফুল লোড করে দেওয়ার জন্য। এই জন্য চাহিদার বাইরে গেছে জনগণের, মানে হাই হতাশ, পাবে কি পাবে না। এই জন্য সবাই চাচ্ছে যে আমরা তেলটা ফুল করে নেব। সরকার অবশ্য বলে আসছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, 31 মার্চ পর্যন্ত তেলের মোট মজুত রয়েছে 1,92,919 টন। এর মধ্যে ডিজেল 1,28,939 টন, অকটেন 7,940 টন, পেট্রোল 11,431 টন এবং জেট ফুয়েল আছে 44,609 টন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী একথা বলেন। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days a week করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। দেশের অন্যান্য স্থানের মতো বরিশালের ফিলিং স্টেশনগুলোতেও জ্বালানি তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালের পাম্পগুলোতে তেলের সরবরাহ কেমন রয়েছে? চাহিদা মতো তেল মিলছে কি? একটু সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। আনোয়ার, বরিশাল জেলার 29টি পেট্রোল পাম্প রয়েছে। প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু একই অবস্থা, অর্থাৎ তেল সংকটের যে প্রভাব সেগুলো কিন্তু পাম্পগুলোতে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে একটি পাম্পে প্রতিদিন অন্তত 25,000 লিটার চাহিদা রয়েছে পেট্রোল, অকটেন এবং ডিজেলের। কিন্তু তারা তিন ধরনের জ্বালানি মিলে সর্বোচ্চ 10 থেকে 15,000 লিটার এখানে তারা বরাদ্দ পাচ্ছেন বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে। আমরা বর্তমানে রয়েছি রূপাতলীর একটি পেট্রোল পাম্পে। এখানের যিনি ব্যবস্থাপক রিয়াজুর রহমান, তিনি আমাদেরকে বলেছেন যে এখান থেকে দক্ষিণাঞ্চলগামী 6 জেলার যে বাসগুলো চলাচল করছে ডিজেল চালিত, সেখানে একটি বাস নির্দিষ্ট গন্তব্যে যাওয়া এবং আসা সমপরিমাণ তেল তারা তাদেরকে সরবরাহ করছেন। কিন্তু এই যানবাহনগুলোর চাহিদা রয়েছে কিন্তু দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ তারা টাঙ্কিতে যে রিজার্ভ তেলটি রাখতে চাচ্ছে সেটি কিন্তু এখান থেকে সরবরাহ করা হচ্ছে না। শুধুমাত্র একেবারেই যতটুকু না হলেই নয়, সে পরিমাণ অর্থাৎ চলাচল
পেট্রোলযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে। একই অবস্থা কিন্তু অন্যান্য পাম্পগুলোতে, বিশেষ করে শুক্র এবং শনিবার বিপিসির আওতাধীন যে 3টি ডিপো রয়েছে এখানে, সেগুলো বন্ধ থাকার ফলে রোববার সোমবার কিন্তু বেশ ক্রাইসিস থাকে এবং এই সময় আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত অনেক পাম্পই লেখা হয়েছে যে অকটেন নেই অথবা ডিজেল বিক্রি বন্ধ। এ ধরনের ছোট ছোট সাইনবোর্ড সেখানে আমরা লক্ষ্য করেছি এবং অনেক গ্রাহক তারা তেল নিতে এসে ফিরে গিয়েছেন। এ বিষয়ে আমরা ঠিক দুপুর বেলায় কথা বলেছিলাম এখানকার মেঘনা পেট্রোলিয়াম যেটি রয়েছে সেখানকার ডিপো ইনচার্জ শাহ আলমের সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন যে তারা প্রতিনিয়ত তেল সরবরাহ করছেন পাম্পগুলোতে এবং কীর্তনখোলা নদীর পারে তাদের যে জেটি রয়েছে সেখান থেকে তারা নৌযান এবং ট্রলারে সেই জেটির মাধ্যমে নির্ধারিত যে কোটা ভিত্তিক প্রতিষ্ঠান তাদের রয়েছে নিবন্ধিত, তাদেরকেও তারা তেল সরবরাহ করছেন। তিনি দাবি করেছেন যে তেল সরবরাহ কিছুটা শিথিল করা হয়েছে, অর্থাৎ চাহিদা অনুযায়ী দেয়া না হলেও তেলের অভাবে কোথাও কোনো ধরনের অব্যবস্থাপনা হয়েছে কিংবা কোনো ধরনের সংকটের কারণে কোনো প্রতিষ্ঠান কিংবা যান চলাচল বন্ধ হয়েছে এমন কোনো ঘটনা বরিশালে ঘটেনি, এমনটি তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে সকলকে তেল সরবরাহে সরকার ঘোষিত যে মিতব্যয়ী তার পরামর্শ দেওয়া হয়েছে সেটি মেনে চলা এবং সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য মাধ্যমে যে গুজব তেল নেই এমনটি যাতে কেউ সৃষ্টি না করে এবং অতিরিক্ত তেল যাতে কেউ সংগ্রহ করার চেষ্টা না করে এমনটি সরকারি নির্দেশনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে কিন্তু চিত্র কিছুটা ভিন্ন। আমরা পোর্ট রোড এলাকার মৎস্য ব্যবসায়ী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল ট্রলারে মজুদ না থাকলে কিন্তু গভীর সমুদ্রে তেল মাছ শিকারে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কোনো কোনো ব্যবসায়ী কয়েকদিন ধরে শেষ সপ্তাহ ধরে সাগরে কিন্তু ট্রলার পাঠাননি এমনটি তারা আমাদেরকে বলেছেন। একইভাবে বরিশালের সুন্দরবন নেভিগেশন ছাড়া অন্য যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোর মালিকরাও বলেছেন যে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না, শুধুমাত্র যাওয়া এবং আসা পরিমাণ যে সীমিত বাজেট দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে যেটি আসলে দীর্ঘ যাত্রায় ঝুঁকিপূর্ণ। এর ফলে এই অবস্থা অব্যাহত থাকলে নৌযান চলাচল বাধাগ্রস্ত হবে এবং মৎস্য আহরণ সেটি আসলে সংকটে পড়বে। এ ছিল আসলে আনোয়ার বরিশাল থেকে তেল সরবরাহের তথ্য। জি জুয়েল, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুর্তুজা জুয়েল। নারায়ণগঞ্জের পদ্মা অয়েল, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে বলা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে গ্রাহকরা বলছেন চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করছেন না ডিপোগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। নারায়ণগঞ্জে মেঘনা, পদ্মা, যমুনা যে তেলের ডিপো রয়েছে এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় সকাল থেকে তেল সরবরাহ করা হচ্ছে এবং ডিপোগুলির সামনে ইতিমধ্যে 126টা যে পাম্প এজেন্ট ডিলার রয়েছে তাদের চালানের তালিকা কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে এবং নির্ধারিত যে সময়সূচি রয়েছে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত এই তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে এবং সেই সাথে এই সময়ের ভিতরে যারা এই তেল নেওয়ার চালানটি কেটেছে তাদের শুধু তেল দেওয়া হচ্ছে এবং একে একে বিভিন্ন প্রান্ত থেকে এই ট্যাঙ্ক লরি নিয়ে এখানে আসছেন এবং তারা এই ট্যাঙ্ক লরিতে তেল মজুত করে তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি ডিপুর সামনেই টানানো হয়েছে কাকে কোন প্রতিষ্ঠানকে কতটুকু অকটেন, ডিজেল এবং পেট্রোল দেওয়া হবে সেই চালানটি কিন্তু এখানে তারা টাঙিয়ে দিয়েছেন ডিপু কর্তৃপক্ষ বলছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় তারা তেল সরবরাহ করছেন। তবে গ্রাহক যারা রয়েছেন, যারা তেলবাহী ট্যাঙ্ক লরি নিয়ে এখানে আসছেন ডিপুতে, তারা কিন্তু অভিযোগ করছেন তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় ডিপু থেকে তারা তেলটি কাঙ্ক্ষিত তেল তারা পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি সকাল থেকে এই ডিপুগুলিতে নারায়ণগঞ্জের যে 3টি কোম্পানির 4টি ডিপু রয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও ফতুল্লার অংশে এই ডিপুগুলিতে যে বিষয়টি দেখা যাচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল সরবরাহের কার্যক্রমটি করা হচ্ছে এবং কঠোর নজরদারির মাধ্যমে আইনশৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও এখানে কিন্তু কাজ করছে। সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি কিছুক্ষণ পর পর এখানে মাইকিং করা হচ্ছে, যাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী গাড়িগুলো রয়েছে তাদের ডাকা হচ্ছে এবং ভিতরে নেওয়া হচ্ছে ডিপু থেকে তাদের যে চালান অনুযায়ী তাদের কিন্তু তেলটি দেওয়া হচ্ছে। তবে তাই ডিপু থেকে পাম্পগুলিতে যে তেল যাওয়া হচ্ছে এখান থেকে মূলত আমরা যে বিষয়টি জানছি অন্তত পক্ষে 10টি জেলায় এখান থেকে এই ডিপুগুলি থেকে তেল
সরবরাহ করা হয় এবং তাদের কাঙ্ক্ষিত জায়গায় গন্তব্যে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পাম্প থেকে তেলটি দেওয়া হয়। এবং চালকরা কিন্তু বরাবরই অভিযোগ করছেন যে এইখান থেকে তাদের যে চাহিদা রয়েছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় পাম্পগুলিতে কিন্তু গ্রাহকদের সাথে ইতিমধ্যেই বাকবিতণ্ডা তৈরি হচ্ছে এবং বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হচ্ছে। এবং এই তেল প্রক্রিয়ায় বিগত সময়ের মতো স্বাভাবিক রাখার দাবি কিন্তু জানিয়েছেন গ্রাহকরা। এবং নারায়ণগঞ্জের ডিপুগুলিতে এখন পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে নজরদারিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এখানে কিন্তু তেল সরবরাহ কিন্তু স্বাভাবিক রাখা হয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের ডিপুতে তেল সরবরাহের এখন পর্যন্ত সর্বশেষ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য 5 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের প্রধান কুশীলব ছিলেন পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। তিনি আরও বলেন, মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে। শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব, তার বিরুদ্ধে আমরা অনেক আগে ওয়ারেন্ট ইস্যু করেছিলাম। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন এবং সেই মামলায় আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে। আগামী জুলাই পর্যন্ত ইউরিয়া সার মজুত আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যপ্রণালী বিধির ধারাবাহিক আলোচনায় এ বিষয়ে কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কৃষিমন্ত্রী জানান, কাতার থেকে সার আনার বিষয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে একজন প্রতিনিধি কাতারে অবস্থান করছেন। এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা অমৃতা। ঢাকা অবস্থিত দেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের ন্যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। নির্বাচন ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছেন। ভবিষ্যতে আলাপ আলোচনা ক্রমে বিমানবন্দর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আলোচনা চলছে যে আমাদের ওই বিতর্কিত যে জায়গাটুকু আছে ওইখানের ভিতরে এর মধ্যে আমাদের তেলের ট্যাঙ্ক যেহেতু ছেড়ে দিচ্ছে, আমরা আশা করি আমাদের সারের জাহাজও ছেড়ে দেবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। খাগড়াছড়ি শহরের মুসলিম পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমিন আক্তার। আইন অমান্য করায় ৮০,০০০ টাকা জরিমানা করার পাশাপাশি অবৈধভাবে মাটি না কাটতে সতর্ক করা হয়। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নিউমোনিয়া আক্রান্ত হয়ে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তির পর চিকিৎসকরা হামের লক্ষণ দেখে চিকিৎসা শুরু করে। হাম টেস্টের রিপোর্ট আসার আগেই সকালে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু হয় শিশুটির। এদিকে পটুয়াখালীতে প্রতিনিয়ত বেড়েই চলছে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭ জন রোগী। নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ এলাকায় ৩.৫ মাস বয়সী এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে অভিযোগ করেছে শিশুর পরিবার। আজ ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম।
এবার ভরিতে ৩,২66 টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৪৪,৭১১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৩৩,৫৭১ টাকা, ১৮ ক্যারেটের ২,২১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৬৩,০৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হয়েছে। ১১ বছর ধরে স্বামীর সাথে জামদানি বুনলেও কখনো এই শাড়ি পরা হয়নি নারায়ণগঞ্জের মাসুদা বেগমের। অবশেষে ৬০ বছর বয়সে ছেলের আবদার মেটাতে এবার গায়ে জড়িয়েছেন বাংলার ঐতিহ্য জামদানি শাড়ি। বছরের পর বছর জামদানির নকশা এঁকেছেন নারায়ণগঞ্জের তাঁতি পরিবারের গৃহকর্ত্রী মাসুদা বেগম। শত শত জামদানি তৈরি হয়েছে তার হাতে, তবে কখনো পরা হয়নি। দীর্ঘ ৬ দশকের জীবনে ছেলের আবদারে সম্প্রতি প্রথমবারের মতো গায়ে জড়ান জামদানি শাড়ি। আমি 11 বছর পরে বুনছি, বাতের অভাবে তেলে সাথে পরে বুনছি, নিজের স্বামীর সাথে পরে বুনছি। বড় 8 বছরের কালে পরে দিছি, বডি লাগ পায় নাই, বালিশ দিয়া ওই বডি মুনাইছি। মাসুদা বেগম জানান, মাত্র 23 বছর বয়সে স্বামীর কাছ থেকে তাঁত বোনা শিখেছিলেন, তবে শখে নয় বাধ্য হয়ে। খানা দানা জোগাইতে বেশি পারি নাই, অনেক কষ্টের বিনিময়ে এইটার এই করছি। এই সন দিতে এইটা ছাড়তাম না আমি, এইটা দিয়ে আল্লাহ পাক কি করে, এইটা দিয়ে আমি আগাইতে পারি নাকি। কিন্তু অনেক কষ্টের পরে এই জামদানি শাড়িটা আমার মায়ে পড়ছে। তো 11 বছর কাজ করার পরও উনি একটা জামদানি পরতে পারে নাই। এখন ওনাকে একটা আমরা জামদানি পরাইছি শখ করে পরার পরে উনি আনন্দে কেঁদে ফেলছে। মাসুদা বেগমের ছেলে ইয়াকুব আলী জানান, যে মা সারা জীবন জামদানি বুনেছেন তাকে কখনো একটি জামদানি শাড়ি পরানো হয়নি, তাই মাকে শাড়ি পরিয়েই নিজের শোরুম উদ্বোধন করেছেন তিনি। আমি পৃথিবীর শ্রেষ্ঠ খুশি, আমার আর জীবনে চাওয়া নাই। 70-80টা শাড়ি থেকে আমি একটা ডিসাইড করছি, আমার মা না কালারিং শাড়ি পছন্দ করে, আমি এরকম একটা কালারিং মারে পরাবো। ব্রেন টিউমারে আক্রান্ত মাসুদা বেগমের চিকিৎসা করিয়েছেন ছেলেরা। জীবনের সব কষ্টের সুতা মিলিয়ে অবশেষে একটা শাড়ি হয়ে উঠেছে তার নিজের জন্য। এই আনন্দ নিয়েই বেঁচে থাকতে চান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরে শব্দদূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন চালকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একটি প্রশিক্ষণ কর্মশালা। সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BRTA এর পরিচালক রুবাইয়াত ইয়াশিক। কর্মশালায় জেলার বিভিন্ন রুটের বাস, ট্রাক ও মাইক্রোবাসের শতাধিক চালক অংশ নেন। একদিন রাতের বেলা আমি খুব রাত্রিটা দেখেছি, খুব বাইরে হর্ন হচ্ছে, একটা হর্ন দিয়ে হাইড্রোলিক হর্ন। আমি দৌড়ে বারান্দায় আসলাম যে হর্নটা কেন দেওয়া হচ্ছে। ড্রাইভার ফাঁকা রাস্তা অত্যন্ত জোরে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং কি বলবো মনের সুখে বলতে হবে যিনি হর্ন বাজাচ্ছেন। হয়তো সতর্কতামূলক একটা ব্যাপার আছে যে কত জোরে গাড়ি চালাচ্ছেন। এই জোরে গাড়ি চালানোর ফলে সামনে কেউ আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই অ্যাক্সিডেন্টটা যেন না হয় সেই জন্য উনি গাড়ি চালাচ্ছেন। রাত 3টার সময় এবং 10 তলার উপর থেকে আমি সেই শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখছি যে ঘটনাটা যে সারাদিন আমরা যে শব্দটা শুনি, দিনে ফিরে যাওয়ার পরে এই শব্দটা আমার কানের মধ্যে চলতেই থাকে। আন্তর্জাতিক। ইরানের ইস্ফাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিপুল সংখ্যক পেনিট্রেটর মিউনিশন বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। নাসার স্যাটেলাইটের তথ্য, বিস্ফোরণগুলো সোফে পাহাড়ের কাছে ঘটেছে, যেখানে ইরানের সামরিক অবস্থানের ধারণা করা হচ্ছে। অন্যদিকে আরব আমিরাতের আল সালমি বন্দরে ইরানের হামলায় কুয়েতি তেল ট্যাঙ্কারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্যাঙ্কারটিতে প্রায় 20 লাখ ব্যারেল তেল থাকার ধারণা করা হচ্ছে এবং হামলার ফলে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটির প্রশাসনের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমেনি, অনলাইন অফলাইন মিলিয়ে ক্লাস চালুর চিন্তা সরকারের। সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল, পরবর্তী শুনানি 5 এপ্রিল। জেলায় জেলায় বাড়ছে হামের সংক্রমণ, চট্টগ্রাম ও রাজশাহীতে 2 শিশুর মৃত্যু। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।